মৃত্যু জীবনের শেষ। এই মৃত্যুই কি জীবনের সবকিছুর পরিসমাপ্তি? একবার স্বামী বিবেকানন্দকে তার একজন শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে ভূত প্রেত আদৌ আছে কিনা, বা তিনি ভূত প্রেত কখনো দেখেছেন কিনা। উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যা কিছু দেখা যায় না তা কখনো অবিশ্বাস করা যায়। জগতের এরকম অনেক কিছুই আছে যা আমরা নিজের চোখে দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব অবশ্যই আছে। আমি প্রেতাত্মা অনুভব করি, সেগুলো কখনো আমাকে ভুল তথ্য দেয় না, সত্য তথ্যই দেয়। একবার প্রার্থনা করে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছি। সনাতন ধর্মে ভূত, প্রেত, আত্মা এবং আরো বিভিন্ন যে সুপার ন্যাচারাল পাওয়ার, এগুলোর উল্লেখ রয়েছে। ইসলাম ধর্মেও জিন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। কোরআনেও জিনমূলক একটি সূরা রয়েছে। আল্লাহ বলছেন, ঈশ্বর তার প্রার্থনার জন্য জিন এবং মানুষ সৃষ্টি করেছেন। সকল ধর্মেই জিন, ভূত, প্রেত, আত্মা এবং আরো বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। এমনকি এই সকল থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও সকল ধর্মেই রয়েছে। কাজেই ভূত, প্রেত, জিন, অশরীরী এই সকলকে উপেক্ষা করার কোনো জায়গাই নেই। আমাদের পবিত্র গ্রন্থ বেদেও ভূতের কথা উল্লেখ আছে। বাইবেলও ভূত সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। সমীক্ষায় দেখা গেছে 57% মানুষ এই ভূত, প্রেত, আত্মা, অশরীরী, জিন এসবের অস্তিত্ব বিশ্বাস করে। কাজেই এসব জিনিস সবাই দেখতে পায় না এবং সবার কাছে এগুলো ধরাও দেয় না। এমনও হতে পারে যে তুমি এখন 100% শো শুনছো ঘরে বসে, তোমার পাশে বসে, তোমার ঘরে কেউ অদৃশ্য কোনো একজন বসে তোমার সাথে একই সাথে আমাদের এই 100% শো শুনছে, যাকে তুমি দেখতে পাচ্ছ না বা অনুভব করতে পারছ না। এটাও বলা হয়, কারণ যদি আনন্যাচারাল ডেথ হয় তাদের আত্মা সহজে মুক্তি পায় না, তাদের আত্মা এই পৃথিবীতে ঘোরাঘুরি করে। অতৃপ্ত অবস্থায় কারোর যদি মৃত্যু হয় তাদের আত্মা কখনো শান্তি পায় না, তাদের আত্মা ঘোরাঘুরি করে আমাদের পৃথিবীতে। তাদের এই চাওয়া পাওয়া পূর্ণ করতে এই ঘুরে বেড়ায় আমাদের মাঝে। তেমনি একটা সত্য ঘটনা নিয়ে শুরু করছি আজ 100 স্টেশনের 52তম এপিসোড। আজ যে ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনাবো, ঘটনাটি যিনি পাঠিয়েছেন, ঘটনার কিছুটা অংশে তিনি একটা ফ্ল্যাশব্যাক দিয়েছেন। যাই হোক, আর বিস্তারিত কিছু বললাম না, এবার সরাসরি চলে আসা যাক আজকের ঘটনা। হাই ঐতরদা, আমি গোপাল ভৌমিক নদিয়া থেকে বলছি। আমি তোমার 100 স্টেশনের সমস্ত এপিসোড শুনি, আমার ভীষণ ভালো লাগে। জানো দাদা, তোমার বলা ঘটনার মধ্যে বিশেষ একটা ঘটনার সাথে আমার একটা ইমোশন জড়িয়ে আছে। 10 নম্বর এপিসোডে একটা পরিত্যক্ত ক্লাসরুম নিয়ে তুমি একটা ঘটনা শুনেছিলে। মনের অশান্তির কারণে ওই কলেজের একটি মেয়ে দোতলার একটা ক্লাসরুমে আত্মহত্যা করে এবং তারপর থেকে ওই ক্লাসরুমটি একটি পরিত্যক্ত ক্লাসরুমে পরিণত হয়। কোনো মানুষ কখনো ওই ক্লাসরুমে আর প্রবেশ করে না। ওই আত্মহত্যা হওয়ার মোটামুটি 6 থেকে 7 বছর পর হয় একটা ঘটনা। ওই কলেজের যিনি দারোয়ান, যিনি একটা ভিন্ন রাজ্য থেকে এসেছেন, তিনি ওই কলেজে বহু বছর চাকরি করেন। যিনি ওই কলেজের পাশেই ছোট্ট একটি বাড়িতে থাকতেন। কোনো একটা বিশেষ পরিস্থিতিতে রাত্রে তাকে হেলিকপ্টার নিয়ে ওই কলেজে যেতে হয়। হঠাৎ তিনি শুনতে পেলেন ওই কলেজের ক্লাসরুম থেকে, অর্থাৎ দোতলার একটি ক্লাসরুম থেকে একটি মেয়ের গলার আওয়াজ যেন ভেসে আসছে। মেয়েটির গলার স্বর এমন ছিল যেন মনে হচ্ছে মেয়েটি যেন বসে বই পড়ছে। দারোয়ান তখন মনে মনে ভাবছিলেন যে সব ক্লাসরুমের দরজা তো আমি বন্ধ করে এসেছি, আমি নিজে দেখে বন্ধ করেছি যে কেউ নেই, তাহলে কার শব্দ হতে পারে উপর থেকে? সিঁড়ি দিয়ে হাতে হ্যারিকেন নিয়ে দারোয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকেন। উপরে উঠে তিনি যা দেখলেন যে ওই পরিত্যক্ত ক্লাসরুম থেকে আওয়াজটি আসছে। ওই পরিত্যক্ত ক্লাসরুমের জানালার কাছে তিনি হ্যারিকেনটা উঁচু করে গেলেন এবং তিনি যা দেখেন, একটা মেয়ে মাথা নিচু করে বই পড়ছে। দারোয়ান ভীষণ রেগে গেলেন আর বললেন, ওই মেয়ে, তুমি এই ক্লাসরুমে কি করছো এখন? তুমি জানো না এই রুমে কেউ প্রবেশ করে না? এবার মেয়েটি যখন মাথা উঁচু করে তার দিকে তাকায়, তখন এই দৃশ্য দেখার জন্য দারোয়ান মোটেই প্রস্তুত ছিলেন না। দপ করে হ্যারিকেনের হলুদ শিখা যেন একটা নীল শিখাতে পরিণত হয়। জীবন বাঁচানোর জন্য তিনি রাম রাম বলতে বলতে সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে। যদিও এই ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু চাকরির এতদিনের জীবনে
এবং শেষ জীবনের দিকে যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন তার সাথে হবে, তা এটা তিনি কখনো এক্সপেক্টই করেননি। সপ্তাহখানিক ওনার প্রচণ্ড জ্বর থাকে। ওই কলেজের আশেপাশে যতগুলো পরিবার ছিল, অর্থাৎ যতগুলো বাড়ি ছিল, সবার সাথে, সব বাড়ির পরিবারের সাথে তিনি এই ঘটনাটা, তার সাথে ঘটা এই ঘটনা তিনি সবার সাথে শেয়ার করেন। দারোয়ানের মুখে এই ঘটনা শুনে সবাই প্রচণ্ড আটকে যায়। সেখানে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে একটি পরিবার আমাদের। হ্যাঁ দাদা, আমরা সেখানেই বাস করি। তা সে সময় আমার পরিবারে ছিল আমার মা বাবা, দাদু ঠাকুমা এবং আমরা 2 ভাই বোন। তাই তোমার বলা এই ঘটনার সম্বন্ধে আমি আগে থেকেই জানতাম, কারণ আমি আমার মা বাবা এবং আমার ঠাকুমার মুখে এই ঘটনা শুনেছি। আমাদের বাড়িটা ওই কলেজের একদম মুখোমুখি অবস্থিত, সামনে আছে মেন রোড। কলেজের ওই দারোয়ানের সাথে আমার দাদু ঠাকুমার খুব ভালো সম্পর্ক ছিল। এরপর আমার দাদু মারা যান। দাদু মারা যাবার মোটামুটি মাস 3 বাদে একদিন সকালে আমি আমার ঠাকুমার হাত ধরে রাস্তায় বেরিয়েছি। বলা বাহুল্য, সে সময় আমার বয়স ছিল 7 বছর। কলেজের গেটের সামনে আসতেই ওই দারোয়ান দাদুর সাথে আমার ঠাকুমা গল্প করতে শুরু করে। আমার দাদু সম্বন্ধে পুরনো দিনের নানা কথা আমার ঠাকুমার সাথে তিনি বলছিলেন। সে সময় আমি দেখলাম আমার ঠাকুমা দারোয়ান দাদুর সাথে গল্পেই ব্যস্ত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমি কলেজের ভিতরে তখন ঢুকে পড়ি। কলেজের বারান্দায় আসতেই হঠাৎ চোখে পড়ে দোতলায় যাওয়ার জন্য একটা বড় সিঁড়ি। কেন ঠিক জানি না, হঠাৎ আমার একটা ইচ্ছে হলো যে যাই একবার সিঁড়ি দিয়ে উপরে উঠি, একবার উপরটা যদি ঘুরে আসা যায়। সময় তখন সকাল ওই 8টা হবে। কলেজ ক্যাম্পাসে তখন কেউ নেই, একদম ফাঁকা। এরপর আমি সিঁড়ি দিয়ে যথারীতি উপরে ওঠা শুরু করি। কেন জানি না আমার মনে হচ্ছে যে কেউ যেন উপর থেকে, অর্থাৎ দোতলা থেকে কেউ যেন আমাকে ডাকছে। অর্থাৎ আমি যেন কেমন একটা ঘোরের মধ্যে পৌঁছে গেছি। কিসের একটা অজানা ঘোর যেন আমাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার নজর পড়ে ওই পরিত্যক্ত ঘরটার দিকে। সিঁড়ি দিয়ে নেটের ভাঙা জানলা দিয়ে ওই ঘরটি দেখা যাচ্ছিল। কি বাজে দেখতে ঘরটা, ধুলোবালি মাখা, ঝুলে ভরা। তবু জানি না কেন আমার পা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল। ঠিক একদম লাস্ট সিঁড়ি অতিক্রম করে আমি যখন দোতলার বারান্দায় পা রাখতে যাচ্ছিলাম, ঠিক তখনই কেউ যেন আমাকে ধরে আমাকে নিচের দিকে নিয়ে যেতে শুরু করে। আমাকে কেউ, কোনো এক অদৃশ্য কেউ যেন আমাকে একদম টানতে টানতে একদম একতলায় নিয়ে চলে আসে। আর ঠিক তখনই আমার সম্বিত ফেরে। আমি ভাবতে থাকি, আরে আমি সিঁড়ি দিয়ে কেনই বা উপরে যাচ্ছিলাম, আর যদিও বা যাচ্ছিলাম তাহলে আমাকে নিচে কে বা নিয়ে এলো। তা এরপর ওই কলেজের মেন গেটের দিকে, যেখানে আমার ঠাকুমা ওই দারোয়ান দাদুর সাথে গল্প করছিলেন, তো সেখানে আমি তখন হেঁটে হেঁটে যাই। যথারীতি ঠাকুমা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আরে তুই কোথায় ছিলিস এতক্ষণ, দেখতে পাচ্ছিলাম না তো। তা আমি তখন ঠাকুমাকে বললাম না যে আমি উপরে গেছিলাম, কারণ ঠাকুমা যদি একবার জেনে যায় তাহলে বাড়িতে সবাই জেনে যাবে, এবং বাড়িতে সবাই জেনে গেলে আমাকে প্রচন্ড বকাবকি করবে। তখন আমি ঠাকুমাকে বললাম, এই তো ঠাকুমা, আমি এখানেই ছিলাম। সেদিন আমি যা ভয় পেয়েছিলাম, এই ঘটনা সেদিন আমি কাউকে বলিনি। ন্যাচারালি ছোট বাচ্চারা তো এরকমই হয়, মা বাবার কাছে বকা খাওয়ার ভয় তারা তো অনেক কথাই বলে না। আর সেই সময় আমাদের এটা বোঝার ক্ষমতা থাকে না যে মা বাবাকে কোন কথাটা বলা খুবই জরুরি। সারাদিন খেলা করতে করতে, বই পড়তে পড়তে একটা কথাই, একটা চিন্তাই সারাক্ষণ মাথায় খেলে যে কি হতে পারে যে আমাকে দোতলা থেকে একদম একতলায় নিয়ে চলে এলো। আর যদি কেউ আমাকে নিয়ে আসবে তাহলে আমি তাকে দেখতে পেলাম না কেন। তবে এটা আমার স্পষ্ট মনে আছে যে কেউ আমাকে টানতে টানতে ওপর থেকে নিচে নিয়ে এলো। আমি বাড়িতে সবার কাছে শুনেছিলাম যে ওই ঘরটিতে নাকি ভূত আছে। তাহলে কেনই বা আমি ওই ঘরটায় গেছিলাম? দাদু বেঁচে থাকা অবস্থায় বারংবার আমাকে বলেছিলেন যে কলেজের দোতলার ওই রুমটিতে বা ওই রুমটার সামনে যেন আমি না যাই। দাদুর কথা মনে পড়তেই আমার হঠাৎ মনে পড়ে যায় দাদুর স্পর্শের কথা।
হঠাৎ করে তখন আমার একটা কথা মনে পড়ে যে হ্যাঁ, যিনি আমাকে সিঁড়ি দিয়ে নামাচ্ছিলেন তিনি আর কেউ নয়, তিনি আমার দাদু, আমার নিজের দাদু। আর আমি দাদুকে দেখেও ছিলাম, কিন্তু নিচে নামার পর সেটা আমি যেন সম্পূর্ণ ভুলে যাই। এসব কথা ভেবে আমার মনে মনে ভীষণ একটা আনন্দ হচ্ছে যে দাদু মারা যাওয়ার পরও এইভাবে আমার কাছে এসে আমাকে ওই বিপদের হাত থেকে রক্ষা করলেন। সত্যি আপনজন হয়তো এরকমটাই হয়, মারা যাওয়ার পরও নিজের আপনজনকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে আসেন। এই আনন্দটা আমি আমার বাড়ির সবার সাথে শেয়ার করতে যাব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে যে আমি তাদের কথা আমি অমান্য করেছি। জানলে সবাই আমাকে বকবে, তাই আমি মা বাবা এবং আমি কাউকে এই কথা জানাতে পারলাম না। এই ঘটনার পর মোটামুটি প্রায় 5-6 বছর বাদে আমি তখন বাড়ির সবাইকে জানাই যে আমার সাথে যা হয়েছিল। শুনে তো সবাই ভীষণ অবাক হয়ে যান। সবাই আমাকে জিজ্ঞাসা করে যে আমি তাদেরকে কেন জানাইনি। এসব শুনে ঠাকুমার দু চোখ জলে পড়ে যায়। ঠাকুমা বলেন যে দাদু মারা যাওয়ার আগে নাতি নাতনির কথা বারবার বলছিলেন। দাদুর নাতি নাতনি যেন ভালো থাকে, এটাই ছিল দাদুর শেষ ইচ্ছে। এসব ঘটনার কারণে আমি ছোটবেলায় খুব বেশি অবাক আমি হইনি, কিন্তু বড় হবার পর যখন আমার ওইসব কথা মনে পড়ে তখন আমি ভীষণ আশ্চর্য হয়ে যাই। দাদা, এখন আমার বয়স ওই 36 হবে। বর্তমানে আমি একজন স্কুল টিচার। আমার এখনো ইচ্ছে হয় যে আমি আমার স্টুডেন্টদেরকে জানাই যে মৃত্যুই জীবনে অ্যাকচুয়ালি শেষ নয়, মৃত্যুর পরও আরও একটা জীবন থাকে। কিন্তু দাদা, আমি জানাতে পারি না, কারণ ভূতকে সবাই বিশ্বাস করলেও অনেকেই আছে যারা মুখে স্বীকার করে না, আর খুব কম সংখ্যক মানুষই আছে যারা এইসবের অস্তিত্ব বিশ্বাস করেন। তো দাদা, এই ছিল আমার একটা ঘটনা। এই ঘটনাটা তুমি যদি শোনাও আমি ভীষণ খুশি হব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার এই হান্টেড স্টেশন যেন বহু দূর এগিয়ে যায়। মেনি মেনি থ্যাঙ্কস এ লট গোপালদা, এত সুন্দর একটা প্রেজেন্টেশন উপহার দেওয়ার জন্য। মানে সত্যি এটা মানে জাস্ট কি বলবো, মানে অসম, জাস্ট আমি ভাষা প্রকাশ করতে পারছি না। সত্যি এটা ভেবেও খুব একটা অবাক লাগছে যে আমাদের এই হান্টেড স্টেশনের এপিসোড মানুষের একটা এমন একটা ইমোশনের সাথে জড়িয়ে গেছে, মানে যেখানে একটা মানুষ তার আগের ঘটনার সাথে পরবর্তী যে ঘটনা তার একটা যে সংযোগ এবং দুটো মানে এপিসোডের যে একটা খুব মানে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা একটা ভীষণ একটা আত্মপ্রকাশ পেয়েছে। সো আমি আশা করব আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা বা আপনার পরিচিত কারোর সাথে ঘটা কোনো ঘটনা যদি আপনি পাঠাতে চান তাহলে মেল করবেন hauntedstation25@gmail.com। এবং এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। কারো মেল করতে প্রবলেম হলে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েস করে অথবা ফোন কলস করে ঘটনা বলতে পারেন। সব রকম অপশনই অ্যাভেলেবেল থাকলো। হান্টেড স্টেশন কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কোনো নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদুকে প্রমোট করে না। আর ঘটনাকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বাস কিংবা অবিশ্বাস সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। ডিয়ার অডিয়েন্স, এবার চলে আসা যাক গত সপ্তাহের লাস্ট এপিসোডের শাউট আউট পর্বে। আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন রিতম গিরি, গোলাম শেখ, কমল দাস, বিজয় হালদার, গীতা দাস, রহমান আলী, ঈশান কোন, প্রাণবাগ, মহাদেব দাস, শেখর বিশ্বাস, তিথি সাহা, দেবিকা মুখার্জি, মৌমিতা সেন, স্বপন সরকার, তপন কুমার রায়, সাহিল হাঁড়ি, দেবিকা দত্ত, পরিণীতা সেন, দেবিকা রায়, অ্যামাজন ফরেস্ট, রাহুল দত্ত, মৌসুমী পাল, চাঁদ তারা, স্মাইলিং কম্পিউটার, রাখি দেবনাথ, বিকশিত মণ্ডল, সাগর বণিক, সপ্তর্ষি সান্যাল, পৌরাণিক তথ্য, সন্দীপ কর্মকার, সানা চৌহান, ইন্দু মিত্র, ন্যাচারাল থিংস, দীপ্তি গুপ্ত, তারা সেন, আরিয়ান রক্স, শ্যাডো অফ গেম, সোমাশ্রী বসাক, রেবাত সিং, শাশ্বত জানা, ইন্সপাইরেশন রোডকার, সুখেন দত্ত, দীপঙ্কর রায়, হ্যাপি সেন, হানি বাগ, স্নেহাশিস দত্ত, এ গেমিং, সৌমজিৎ সাহা। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য।
যাই হোক, আশা করবো সকলে এইভাবে পাশে থেকো, আরো এপিসোডকে শেয়ার করো, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, আরো সাহায্য করো, আরো সাহায্যের হাত বাড়িয়ে দাও। সকলে ভালো থেকো। আজকের মতন আসি, দেখা হচ্ছে।